আজ অনেকদিন বাদে আবার লাইভে এলাম, কারণ দুর্গাপুজো এসে গেছে। আমি লাস্ট লাইভে এসেছিলাম 3rd অগস্ট নয়নিকা চ্যাটার্জির সাথে। আহ, তাও সেটা আবার অবশ্য ফেসবুক লাইভে ছিল, নট ইনস্টাগ্রামে ছিল। আজকেও এসেছি এমন আরেকজন খুব ইন্টারেস্টিং ব্যক্তিত্বের সাথে, যেটা আপনারা হয়তো ফেসবুক অ্যাডটাতেও দেখেছেন। আজকে লাইভে এলাম তার দুটো রিজন। একটা হচ্ছে যে দুর্গাপুজো আসন্ন, শারদ উৎসব আমাদের বাঙালিদের, ওটা আমি ধর্ম নির্বিশেষেই বলছি, সবার কাছেই কিন্তু শারদ উৎসব ঠিক পুজো আর্চা নয়, ওটা একটা উৎসব, আমাদের সবার খুব প্রাণের একটা উৎসব। বাঙালি মাত্রই আমরা সবাই এই উৎসবে মেতে উঠি। আমার সাথে আজকে এমন একজন থাকবেন যিনি সত্যি খুব স্পেশাল, যেটা আগে বলছিলাম। এবং এর জন্যে আজকে চতুর্থী, আজকে আপনাদের সকলকে আমি মহা চতুর্থীর এবং আসন্ন শারদোৎসবের অগ্রিম শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, প্রীতি সব জানাচ্ছি। আর আমার সাথে থাকবে বাংলাদেশ থেকে এক অভিনব আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাক। সামিউল বা পোলাক যেভাবেই আমরা ডাকি না কেন, ওকে অনেকে অনেকভাবে ডাকে। সে কিন্তু বাংলাদেশের সত্যি এক খুব পরিচিত নাম, খুব অল্প বয়সী একজন শিল্পী, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই সে খুব নাম করেছে। এবং আমরা তাকে দেখেছি বিভিন্ন প্রখ্যাত গায়ক গায়িকার সাথে পারফর্ম করতে। সে নিজেও অনেক একাও পারফর্ম করেছে। আমরা দেখেছি তার পপুলার প্রোগ্রাম রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে, অনেক অনেক শ্রেয়া ঠাকুরতার সাথে, অনেকের সাথেই আমি ওকে দেখেছি পারফর্ম করতে। এবং আমার মনে হয় হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনো আবৃত্তিকার বা ইলোকিউশনিস্ট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। তো আজকে আমি সত্যি নিজেকে আপ্লুত মনে করছি, এবং আমি সত্যি খুব আপ্লুত, এবং আমি খুব খুশি যে আজকে সামিউল অত দূর থেকে সময় পার করে, ওরা আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে, তো এখন রাত্রি 9টা ওখানে। তো সে এত রাত্রিরেও যে ও আমাকে এতটা সময় দিচ্ছে, যেন আমি সত্যি সত্যি খুব ধন্য, খুব খুশি। এবং সেই ভাবেই আমরা আজকে এইসব কথা মাথায় রেখে এবং আরো অনেক কিছু জানবো, বাংলাদেশের সাহিত্য সম্বন্ধে জানবো, বাংলাদেশের কবিতা শিল্প সম্বন্ধে জানবো, বাংলাদেশের সামিউলের কাজ সম্বন্ধে জানবো, যেটা খুব ইন্টারেস্টিং। এগুলো জানবো। তাই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে, এই পুজোর আড্ডা অনুষ্ঠানে, আজকে আমার অতিথি সামিউল ইসলাম পোলাক। আসসালামু আলাইকুম, নমস্কার। নমস্কার, ওয়ালাইকুম সালাম। আর প্রচন্ড প্রচন্ড খুশি যে সামিউল তুমি এসছো। আমি তো খুবই খুশি। হ্যাঁ, থ্যাংক ইউ সামিউল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমার সাথে একটা অনুষ্ঠান করতে হবে, বিকজ আমি তোমার রেগুলার অনেক অনুষ্ঠান দেখি এবং আমার সত্যি খুব ভালো লাগে তোমার অনুষ্ঠান দেখতে। তো সেটা তো একটা বড় ব্যাপার। এবং তুমি খুব এত এত অল্প বয়সের মধ্যে তুমি যে এতটা পথ এসেছো এবং এত স্বনামধন্য সব শিল্পীদের সাথে কাজ করেছো, সেটাও আমার মনে হয় তোমার জন্য একটা খুব বড় প্রাপ্তি। তাই তো সামিউল? তো সামিউল, আজকে তোমার সাথে যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই কথা বলবো, সেটা তো অবশ্যই বাংলাদেশ। তুমি তো, আমরা হয়তো ভারতে আছি, কিন্তু আমারও মাতৃভাষা বাংলা। আর তোমার তো যে দেশ, তারই তো মাতৃভাষা বাংলা। তোমরা তো একটা দেশ যেটা পুরোটাই আমাদের ভাষাকে রিকগনাইজ করে, বাঙালি। অথচ আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই হিন্দি বা ইংরেজি বলতে না পারলে নিজেদের অনেক সময় কুণ্ঠিত বোধ করি, বা আমরা অনেক সময় পিছিয়ে যাই আমাদের দেশে। কিন্তু সেটা তোমাদের দেশে নয়, তোমরা বাংলাকেই, আমাদের মাতৃভাষাকেই দিয়েই একটা পুরো একটা দেশ, পুরো একটা দেশ চলছে। সত্যি সত্যি তখন নিজেকে খুব ধন্যই বলে মনে হয়। সামিউল, এবার তোমার কথায় আসি। সামিউল, তোমাকে আমরা যেভাবে দেখি ইউটিউবে বা তোমার সোশ্যাল মিডিয়াতে, যে তুমি অনেক পারফর্ম করছো, অনেক বড় বড় শিল্পীদের সাথে কাজ করছো, এবং তুমি নিজেও খুব যথেষ্ট একটা জায়গা গড়ে নিয়েছো এইটুকু সময়ের মধ্যে। সামিউল, তোমার সম্বন্ধে একটু জানতে চাই ছোট্ট করে, যে তুমি কিভাবে এলে, তোমার ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে এলে, এবং তুমি ঠিক কি করতে চেয়েছিলে? তুমি কি এটাই হতে চেয়েছিলে? তুমি কি আবৃত্তিকারী হতে চেয়েছিলে বাংলাদেশে, এবং তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করো? এই সমস্ত কিছু নিয়ে একটু ছোট্ট একটা সামারি করো, তাহলে আমাদের সবার জানতে খুব সুবিধা হবে সামিউল ইসলাম পোলাককে। এক কথায় যদি বলি, ইট অল হ্যাপেন্স সেরেন্ডিপিটিয়াসলি। মানে আমি অনেস্টলি শুভদীপ, আই ওয়াজ নেভার পারসুইং এ ক্যারিয়ার ইন এলোকিউশন। কোনোদিনও ভাবিনি যে আমি আবৃত্তি শিল্পী হব। কিন্তু আমাদের আর্লি 90s-এ যে বাচ্চাগুলো ছিল, তারা সবসময় সুচারু শিল্পের কোনো না কোনো শাখায় যেত। কিন্তু আমি একটা কথা, সত্যি কথা বলতে, যে আমি খুব সৌভাগ্যবান যে আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছি
যা 4 পুরুষ শিক্ষিত। আমার আব্বুর দাদু মুসলিম হানাফি প্রেসের এডিটর ছিলেন, মৌলভী আব্দুল হাকিম মিয়া। উনি আল কোরআন তাফসিল সহ তর্জমা করেছিলেন, এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে যে কোরআন শরীফ প্রকাশিত হয় সেটার অনুবাদ কিন্তু আমার বাবার দাদুর করা। তো আমাদের সেই ক্ষেত্রে তো কলকাতাতে থাকার কারণে রিপন স্ট্রিটে এখন আমাদের বাড়িটা আছে। রাইটসের সময় আমরা চলে আসতে হয়, তখন আব্বুর দাদু এসে গোপালগঞ্জে সেটেল ডাউন করেন ওনার আদি বাড়িতে। কিন্তু ওই যে যেটা হয় যে আমার দাদু, আমার দাদি আম্মা, ওরা দুজনে স্কুল শিক্ষক শিক্ষিকা ছিলেন। আব্বা ডেপুটি কমিশনার ছিলেন ফুডের, মামা ওয়াজ এ বিগ টাইম পলিটিশিয়ান। তো সেই কারণে আমার বাড়িতে না একটা শিক্ষিত পরিমণ্ডল ছিল। তো সেখানে গান, আবৃত্তি, চলচ্চিত্র, চিত্রাঙ্কন, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পরিবার থেকে কোনো পারফর্মিং আর্টিস্ট আজ পর্যন্ত আসেনি। কারণ একটা যেহেতু একটু অর্থোডক্স মুসলিম ব্যাকগ্রাউন্ড বললে একদমই ভুল হবে না, কিন্তু আমার বাবা মা অনেক মানে মুক্ত মনা ছিলেন। তো আমার মা আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে রুহি সামাদ জুমু আপার কাছে নিয়ে গেছিলেন যে ওকে একটু কিছু শেখান। তো ওই ক্লাস 3 থেকে আমি আবৃত্তি করি মঞ্চে, স্কুল একদম প্রাইমারি থেকে। তারপরে 1999 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষা সপ্তাহে আমি আবৃত্তিতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হই এবং স্বর্ণ পদক অর্জন করি। দ্যাট ওয়াজ এ বিগ টার্নিং পয়েন্ট, এন্ড দেন ইট জাস্ট হ্যাপেন। আর কি বলবো, এই এই হচ্ছে অবস্থা। এন্ড when does someone register as an artist? শুভদীপ বলো, যে আমরা তো কখনো তো বলতে পারি না যে এই এই জিনিসটা করলে সে একজন শিল্পী হলো, ওই জিনিসটা করলে সে একজন শিল্পী হলো। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার পথ কখনো বন্ধুর ছিল না, মানে খুব সুমসৃণ ভাবে এভরিথিং হ্যাজ জাস্ট কাম টু মি ফ্ল্যাট। এই সামিউল, বুঝলাম। আচ্ছা সামিউল, তোমাকে বিলকিস ইসলাম লিখেছে অনেক অনেক ভালোবাসা। আমার মা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, থ্যাংক ইউ মা, তোমাকে অনেক ভালোবাসা। নমস্কার, সালাম আলাইকুম। আমি আন্টিকে বললাম। আচ্ছা, হ্যাঁ। তো যেটা হচ্ছে সামিউল, সেটা হলো যে পোস্টে নাকি শেয়ার করা যাচ্ছে না, কিন্তু কেন? পোস্টে শেয়ার করা যাচ্ছে না, কিন্তু না হলে উনি কি করে ঢুকলেন? উনি তো ঢুকলেন। মা বোধহয় ওই একটা রিমাইন্ডার সেটআপ ছিল, সেটাতে বোধহয় দেখেছে। তোমার কারণ তোমার লিংকটা মানে আমার লিংকটা কিন্তু ওখানে শেয়ার আছে। আচ্ছা, আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই আমরা। করে দাও। হ্যাঁ, টেক ইওর টাইম, কোনো অসুবিধা নেই। লাইভে এটা সবসময় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু তো আমাদের তথ্য প্রযুক্তি অনেকটা অগ্রসর হয়েছে, কিন্তু তারপরে আমি তো একদমই টেকনোলজিক্যালি রিটায়ার। শুভদীপ আমাকে শিখিয়েছে হাউ টু শেয়ার এ পোস্ট। ওকে, হ্যাঁ, নাও আই গট ইট। হ্যাঁ, শেয়ার করে দিয়েছি। শেয়ার করেছো? Mr. Basu is live. Watch us live with the red sign. যাই। আচ্ছা বিলকিস, আচ্ছা আন্টি নমস্কার বেটা বলছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি। আচ্ছা সামিউল, তোমাকে যেটা প্রথম অবশ্যই আমি যেটা তোমার কাজ নিয়ে একটু জিজ্ঞেস করছিলাম, তুমি তো তোমার ব্যাকগ্রাউন্ড বললে, তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে বললে। তোমার কাছে আমি আসতে চাই সামিউল, সেটা হলো যে তুমি আমাদের অনুষ্ঠানটা শুরু করো তোমার কোনো প্রিয় কবিতার অন্তত 2 লাইন বলে বা 4টে লাইন বলে, মানে আচ্ছা ঠিক আছে। আর এই অনুরোধ কিন্তু তোমার প্রতি আমার থাকবেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আই এম প্রিপেয়ার্ড। এনিথিং ফর ইউ স্যার। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা, সে সব মিথ্যা। ওগো তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তিরে ঝড় যখন হানে, শান্তি তবু চায় সে প্রাণে, তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে কবিতাটার পুরো একটা অন্য দিক আমি দেখতে পেলাম তোমার গলাতে। এই যে বাচিক শিল্প, এই ব্যাপারে তোমার কি ধারণা সামিউল? মানে
বাচিক শিল্পীরা কতটা কদর পায়, বাচিক শিল্প বলতে আমরা কি কতটা বুঝি আমরা সাধারণ মানুষ, এবং দর্শক বা শ্রোতা তারা কি বলে, তাদের তাদের এক্সপেকটেশনটা কি, বা তোমার এক্সপেকটেশন কি ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ইলোকিউশনিস্ট অথবা বাচিক শিল্প শিল্পী? আমি can I speak my heart out, শুভদীপ? Honestly, absolutely. আমার কাছে কেন জানি মনে হয় যে আবৃত্তিটা একটি বঙ্গীয় শিল্প। কারণ আমি যদি বিশ্ব সাহিত্যকে সেভাবে পর্যালোচনা করি, যেমন তোমাদের মধ্যে যারা বোদ্ধা আছেন তারা আমার থেকে আরো বেশি জানবেন। যেমন আমাদের এখানে যে ধরনের আবৃত্তি করা হয়, বাইরের দেশে আমরা কিন্তু দেখি যে কবিরা স্বরচিত কবিতা নিজেরা পাঠ করেন, তাদের জন্য আলাদা আর্টিস্ট নেই। হ্যাঁ, এবং আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলতে পারি, যখন উই হ্যাভ দিস ভিসা ফর্ম যেখানে আর্টিস্ট ক্যাটাগরি থাকে, সেখানে দেয়ার ওয়াজ নো এলিকিউশনিস্ট ক্যাটাগরি। তার মানে ইন্টারন্যাশনালি এটাকে কিন্তু রেকগনাইজ করা হচ্ছে না। আমি বা ইন্ডিয়াটা আমি জানি না, বাংলাদেশ থেকে যেহেতু আমি জানি, এবং সেখানেও আমি প্রোটেস্ট করেছি। ওনারা আমাকে বলছে, ডাবিং আর্টিস্ট, আর ইউ রেকর্ডিস্ট, what you are? I said, I'm an elocutionist, I'm an eloquent, I recite poetry, and they don't understand. Oh, you're a poet. I said, no, I'm not a poet, I read poetry. Oh, then you perform, what do you do? সো এই কোয়েশ্চেন গুলো যখন আসে তখন সেখান থেকে আই সার্টেনলি ডিসকভার বাচনিক শিল্প। এবং দেখেন, বাংলা সাহিত্য একটি সত্যিকার অর্থে একটি মানে সম্পূর্ণ একটা মানে দর্শন, এবং মানুষের যত রকমের অনুভূতি। আমি তো সবসময় বলি যে পৃথিবীতে দুটি জাতি আছে, একটা বাঙালি আর একটা অবাঙালি। তো অবাঙালিদের কাজবাজ আমাদের বাঙালিদের সাথে একদমই ম্যাচ করবে না। কিন্তু আমি যেহেতু রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করি, রবীন্দ্র সাহিত্যে আবৃত্তির একটা বিশাল ভূমিকা আছে, কারণ গুরুদেব নিজেও আবৃত্তি করতেন, এবং ওনার ঋতুরঙ্গশালায় কিন্তু লিখাই আছে ওখানে যে আবৃত্তি এবং সঙ্গীত যোগে এটিকে মঞ্চায়ন করতে হবে নটরাজ। তো আবৃত্তি ওখানে দেখে এসেছি, পাঠ করা হতো ওখানে, উপনিষদ পাঠ হচ্ছে, ওনার লেখা পাঠ হচ্ছে, বিভিন্ন ব্রহ্মমন্ত্র পাঠ হচ্ছে। তো এই পাঠের ব্যাপারটা না আমাদের এখান থেকে আসে। কিন্তু এই যে পুরো পাঠের ব্যাপারটা যদি আবারও যদি আমি আমার শৈশবে ফিরে যাই, আমি কিন্তু আল কোরআন কিন্তু কিরাত করে পড়তাম। দ্যাট ইজ অলসো এ রেসিটেশন। নাও আমাদের বাঙালিদের মধ্যে একটা ট্রেন্ড থাকে যে ইন এ সার্টেন ম্যানার, এবং যাত্রা পালা বহু দিনের একটি সিন্ধু পাড়ের সংস্কৃতির কিন্তু একটি রূপ বর্তমানে আজকে। আমি যাদেরকে দেখে বড় হয়েছে, আমি তাদের পূর্বে যাচ্ছি না, আমি দেখেছি কাদেরকে, শম্ভু মিত্র, গৌরীদি, পার্থদা, প্রদীপদা, এদের রেকর্ড আমার বাড়িতে বাজতো। তো ওইটাই আমার কাছে ছিল, আচ্ছা সোনার তরী বোধহয় এইভাবে পড়তে হয়, আচ্ছা এটা বোধহয়। তো ইট জাস্ট কেম ন্যাচারালি। সো তার আগে কে কি করেছে, বিদেশে কোথায় কি হচ্ছে, আর আমাদের সময় তো এত ইন্টারনেট ছিল না, উই আর সো লিমিটেড নলেজ অ্যাবসর্ব করে। তো আমরা যা দেখেছি, এলপি রেকর্ডে যা শুনেছি, ক্যাসেটে যা শুনেছি, অতটুকুই শিখেছি। এখন না হয় পরিবর্তিত হচ্ছে, বিবর্তন হচ্ছে, বর্ধন হচ্ছে, এখন অনেক কিছু জানছে, এখন এগুলো নিয়ে কথা বলি। তবে আমার কাছে খুব মনে হয় যে একটি স্বয়ং সম্পূর্ণ বঙ্গীয় শিল্প, যেটা ধরে রাখার দায়িত্ব আমাদের মতো যুবক সমাজের, এবং পরবর্তী জেনারেশনকে আমরা যাতে কিছুটা দিয়ে যেতে পারি, যে না এই ধারাটাকে, যেমন পালা, পুঁতি পাঠ, এগুলো কিন্তু একদম প্রায় বিলুপ্ত প্রায়। পুঁতি পাঠ করতো গ্রামের লোকজন, মানে সেই উদাত্ত কণ্ঠে একটা বটবৃক্ষের নিচে গিয়ে পুঁতি পাঠ করতো। এখন তো সেই জিনিসগুলো হয় না, কারণ আমরা ওই আতপৌরে জীবন থেকে অনেকটা ওই যে পাশ্চাত্য সংস্কৃতিতে আগ্রাসনে মানে পড়ে গিয়েছি। আর আরেকটা যেটা কি বলছিলেন, হোয়াট ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন? আবৃত্তি না, আমি বলছি যে তোমার কি এক্সপেকটেশন ফ্রম দ্য ওয়ার্ল্ড, মানে আবৃত্তি শিল্পী হিসেবে তুমি কি এক্সপেক্ট করো শ্রোতারা তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে? সো ইউ নো দেয়ার ইজ এ মিউচুয়াল এক্সপেকটেশন বিটুইন দ্য ওয়ার্ল্ড, মানে বিটুইন ইউ অ্যান্ড দ্য শ্রোতা অ্যান্ড শ্রোতা। ভেরি গুড কোয়েশ্চেন। আমি সবসময় মনে করি, যেহেতু আমি একটা পার্টিকুলার কবিকে নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, মানে অলমোস্ট 10 বছর হয়ে গেছে, তো আমি আই জাস্ট লাভ অ্যান্ড লাভ টু বি লাভড, দ্যাট ইজ মাই মোটো। এবং আমার মনে হয় যে রবীন্দ্রনাথের শুধুমাত্র সাহিত্য না, সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। এই যে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া, এই যে প্রকৃতির কাছে বিনত হওয়া, এবং একটি জীবনকে
কিভাবে যাপন করতে হয় সেই বোধটি কিন্তু রবীন্দ্রনাথ আমাদের বারবার করে ওনার সাহিত্যের মধ্যে দিয়ে বুঝিয়ে গেছেন, কখনো কবিতায়, কখনো গানে, কখনো উপন্যাসে, কখনো ছোট গল্পে, কখনো চিত্রকর্মে। হুম। তো সেই জিনিসগুলোকে আমার আমার দায়িত্ববোধ থেকে আমার ইচ্ছা যে মানুষের কাছে আমি পৌঁছে দেবো, যতটুকু আমার সামর্থ্য, যতটুকু সুযোগ আমাকে আল্লাহ দেন, আমি ততটুকুর মধ্যেই, এতটুকুই আমার চাহিদা। এবং আর আমার প্রাপ্তি হিসেবে আমার মা সবসময় বলতো, পোলাক, when you're an achiever, your family does not consist to one father and one mother. আর আলহামদুলিল্লাহ শুভদীপ, now I can proudly say that my family belongs to thousands of people around the world like you. মানে সি দিস বন্ড হ্যাপেন্স জাস্ট বিকজ অফ পোয়েট্রি। এবং এমন না যে আই এম দ্য বেস্ট রিসার্চার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু কি ওই যে কবিতার সূত্রে একটা আলাপ, তারপর দুইটা আলাপচারিতা, তারপরে বন্ধুত্ব, তারপরে একসাথে বসে আড্ডা, তারপরে এই যে শেয়ার করা। যেমন আমি যেমন দেখলাম রানীদির সাথে, রানীদি মানে শাশ্বতী বউ ঠাকুর তো ওরকম একটা মহাজীবন। মানে একটা সময় দূরদর্শনে তারা ছিল ফেস অফ ইন্ডিয়া, আমাদের কাছে তো ওই ফেস গুলো খুব প্রেশিয়াস, তো আমরা যা দেখেছি তাই শিখেছি। এই ভালোবাসাটাই মুখ্য, হিংসা বিদ্বেষ এগুলোর আসলে কোনো স্থানই নেই পৃথিবীতে। ঠিক। তো আমরা একটুখানি তোমার কমেন্টস গুলো আবার একটু পড়ে নিই। যেমন যেমন হ্যাঁ, আফরোজা সুলতানা টুটু উনি লিখেছেন, সামিউল ইসলাম পোলাক, উইশিং ইউ অল দ্য গ্রেট থিংস ইন লাইফ, হোপ দিস ডে উইল ব্রিং ইউ অ্যান এক্সট্রা শেয়ার অফ অল হোয়াট দ্যাট মেক্স ইউ হ্যাপিয়েস্ট। ইউ আর অ্যান অ্যাসেট ফর দিস জেনারেশন। থ্যাঙ্কস সামিউল ইসলাম পোলাক, প্রাউড অফ ইউ। শাশ্বতী তালুকদার লিখেছেন, আমাদের অ্যাসেট সামিউল ইসলাম পোলাক। লাবণ্য লতা লিখেছেন, দাদা আপনার কবিতা আবৃত্তি শুনে ষোড়শ শতাব্দীর প্রখ্যাত কবি ও সাহিত্যিক মুকুন্দরাম চক্রবর্তী সেই বিখ্যাত বাণী মনে পড়ে যায়, সোনার হাতে সোনার কাঁকন, কেকার অলঙ্কার। অসাধারণ সামিউল ইসলাম পোলাক, অনেক জন্য শুভেচ্ছা এবং অফুরান ভালোবাসা। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর। আচ্ছা, এবারে আমি একটা ছোট জিনিসে আসি। এই যে রবীন্দ্র চিন্তা, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রিক জীবন যেটা তুমি বেছে নিয়েছো, এবং তোমার সাথে আমার এর আগে অনেকবার কথা হয়েছে যখন তুমি বলেছো যে আমার জীবনের সবকিছুই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই বোধহয় সারাটা জীবন। এরকম তো তুমি না, এরকম অজস্র লোক আছে। কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জীবনে কিভাবে ইনফ্লুয়েন্স করলেন, তোমার জীবনে প্রথম কিভাবে ইনফ্লুয়েন্স করলেন এবং আজও কিভাবে করেন, এবং আশা করি উনি ভবিষ্যতেও করবেন, সেটাতে আমি যাচ্ছি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ইনফ্লুয়েন্স তুমি কবে থেকে উপলব্ধি করলে, এবং আজও কিভাবে তিনি তোমাকে মানে এগিয়ে নিয়ে, মানে তোমার ইনফ্লুয়েন্স আজও উনি কতটা আছেন, কিভাবে আছেন? শুরুটা তো আমার সবকিছু শুরুই বাড়ি থেকে, আমি বাড়ির বাইরে কিছু শিখিনি। আমার আব্বা আশরাফুল ইসলাম, উনি বিশাল রবীন্দ্র ভক্ত ছিলেন। আমার মনে আছে শতবর্ষে ওই যে লাল মলাটের রবীন্দ্র রচনাবলী বেরিয়েছিল, সেটি পুরা একটা আমাদের শেলফ জুড়ে ছিল। আব্বা প্রচুর রবীন্দ্রসঙ্গীত শুনতো ক্যাসেটে, এবং সকালবেলা শুরু হতো রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আমার শেষ হতো রবীন্দ্রসঙ্গীত, অন্যান্য মিউজিকও চলতো, কিন্তু রবীন্দ্রসঙ্গীত মোস্টলি। তো রবীন্দ্র সাহিত্যের সাথে সেইভাবেই আমার সূচনা। তারপরে ধীরে 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 আমি যখন নিজে আবৃত্তিতে ঢুকলাম, তখন ওই কথাগুলো, এবং একটা সময় হয় কি রবীন্দ্রনাথ আসলে বাচ্চাদের মনে ওভাবে দাগ কাটে না, যখন লাইফ টেক্স 360-degree টার্ন, you need a shelter, you need some shoulder to rely on, then you need a philosopher, a guide, a guru. তো এবং গুরুর কথাটা আমার মনে হচ্ছে গু মিন্স ডার্ক and ru means light, and the person who leads you from dark to light is your guru. তো সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ আমার গুরুদেব, and this is how he influenced me. কিন্তু আমার একটা কথা বলো, তোমাকে আমি জিজ্ঞেস করছি সামিউল, সেটা হচ্ছে যে রবীন্দ্র, তোমাদের ন্যাশনাল অ্যান্থেম তো রবীন্দ্রনাথের, আমাদের ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্রনাথ কতটা অ্যাকসেপ্টেড বাংলাদেশে অ্যাজ আ হিন্দু পোয়েট অর অ্যাজ অ্যান ইন্ডিয়ান পোয়েট? এরকম কোনো কনফ্লিক্ট আছে বা কোনো রকম কোনো মতামত আছে? আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ লোক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে বিভোর, কিন্তু তবুও আমি জিজ্ঞেস করছি যে কোনো রকম কি কোনো কনফ্লিক্ট আছে নাকি সে জায়গাটা একদমই নেই? হ্যাঁ, অবশ্যই। ঠাকুর নন, উনি রবীন্দ্রনাথ ঠাকুর।
আমি আমার সামগ্রিকভাবে বলছি না, আমি আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে বলছি যে যেমন দেখো শুভদীপ, তোমরা জন্মসূত্রে রবীন্দ্রনাথকে পেয়েছো, কিন্তু আমাদের কিন্তু 68-তে যখন রবীন্দ্র সঙ্গীতকে ব্যান করে দেওয়া হয়, যখন এটি পূর্ব পাকিস্তান ছিল, তো সেই সময় কিন্তু আমাদের রবীন্দ্রনাথকে যুদ্ধের মতো করে অর্জন করতে হয়েছে। তো আমাদের রবীন্দ্রনাথের কে আমরা সেইভাবে ভীষণ যত্নে লালন পালন করি। তারপরে যদি, এবং খুব ছিন্ন বিচ্ছিন্ন খুব একটি ঘটনাকে যদি না হয়, ছায়ানটের যেই বটমূলে যেই বোম বিস্ফোরণ, এটি কিন্তু সাম্প্রদায়িকতার একটি চিহ্ন, এবং সেখানে সবাই জানেন যে ছায়ানট একটি অত্যন্ত সুবিশাল শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে, যেখানে সংস্কৃতির চর্চা করা হয়। তো সেখানে যদি আমি বলি, এবং হিন্দু পোয়েট হিসেবে না, আমাদের যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেই ক্ষেত্রে আমি যখন অনেক জায়গায় রবীন্দ্রনাথের কবিতা পড়তে, যেমন প্রশ্নবিদ্ধ করা হয় যে ওয়াই ইউ আর লিমিটিং ইয়োরসেলফ, why you are not reading other poets poetry, why you are not reading the contemporary poets poems, এই ধরনের প্রশ্ন আমাকে করা হয়। এবং হিন্দু কবি হিসেবে ডেফিনেটলি, এবং উনি আসলে হিন্দু জানি না, কিন্তু ব্রহ্ম সমাজে ছিলেন, তো একেশ্বর বাদে বিশ্বাসী ছিলেন। এবং আমার সাথে এই যে যদি সত্যিকারের ধর্মের সাথে আমার যদি একটা স্লিন্ডার ব্রিজ করতে হয় রবীন্দ্রনাথকে, বিকজ ইট ইজ অলসো এ ফিলসফি, এন্ড আই এম এ প্রাউড মুসলিম, আমার সেখানে বলতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি একটা স্লিন্ডার ব্রিজ করতে হয়, দের ইজ নো ডিফারেন্স আমার ধর্মের সাথে রবীন্দ্রনাথের। কারণ আমার আমি তাওহিদাবাদী, একেশ্বরীবাদ, ধর্ম নিয়ে কথা বলা ঠিক না, তারপরেও বলছি যে একেশ্বরীবাদে বিশ্বাস। এবং রবীন্দ্রসঙ্গীতেও খুব সুন্দর করে লেখা আছে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড মাঝে পরম এক সেই রাজেন্দ্র রাজে। তো আমার সাথে তো কোথাও গিয়ে মানে কনফ্লিক্ট হচ্ছে না, আমিও তাওহিদাবাদী, একেশ্বরবাদী, এবং ওখানেও সেটা হচ্ছে। এবং ভক্তি, সত্যি শুভদীপ, যে ভক্তি শ্রদ্ধার কোনো ধর্ম হয় না, ইট কামস ফ্রম উইদিন, আর ইট কামস ফ্রম হেভেন। বিটারনেস, এগুলো মানুষের কুলসতা। এবং হিন্দু কবি হিসেবে হ্যাঁ, তবে একটা জিনিস কি, আমরা যেভাবে হয়তো আমাদের জাতীয় কবিকে যেভাবে উদযাপন করি, রবীন্দ্রসঙ্গীত হয়তো রবীন্দ্রনাথের গান খুব মানে প্রচলিত আমাদের এখানে, রবীন্দ্রসঙ্গীত খুব জনপ্রিয়, এবং রবীন্দ্রনাথের সাহিত্য বলতেই না সবসময় কেমন জানি একটা যুদ্ধ করে গানটা আর ছোট গল্পটা আগে চলে আসে। তো আবৃত্তির ক্ষেত্রে হয়তো তুমি খুব, মানে আমি বলতে পারি যে পরিসংখ্যান করে দেখতে পারো যে এমন কেউ না যে স্পেসিফিক্যালি এই শুধু রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা পড়ে, আমি ছাড়া বাংলাদেশে। এবং আমি তো ওপেনলি বলতে পারি, আমার কোনো ভয় নেই তাতে। না, সে তো বটেই, না ভয় করে তো জীবনে বাঁচাও যায় না, না সামিউল? আচ্ছা সামিউল, এবার আবার একটুখানি কমেন্টস গুলো দেখি, কারণ তোমার অনেক গুণগ্রাহী মানুষ যারা তোমাকে লিখছে, খুব সুন্দর সুন্দর কথা। ওমর দেব লিখেছেন, all of our dreams can come true if you have the courage to pursue like him, a dreamer, an inspiration of mine. Whenever life is dullness and bored, just listen his voice and explore the new world. My heartiest love and respect to you, beloved Samiul Islam Polak Bhaiya. So nice. ওমর দেব লিখেছেন, প্লিজ রিড আওয়ার কমেন্টস দাদা। হ্যাঁ ওমর, আমি পড়লাম তোমার কমেন্ট। চমন চৌধুরী লিখেছেন, অল দ্য ভেরি বেস্ট পোলাক। আহমেদ রাজীব লিখেছেন, one of the fine distinguished designer of our country, এবং উনি চমন চৌধুরী, চমন চৌধুরী, ওকে ওকে ওকে। আহমেদ রাজীব লিখেছেন, অনেক অনেক শ্রদ্ধা প্রিয় ভাইয়া, আপনার কথাগুলো হৃদয়কে প্রসারিত করে, আপনি একজন শিল্পী, এটা যেমন সত্য, তার চেয়েও আরো সত্য যে আপনি একজন ভালো মনের মানুষ। আপনার মতো ভালো মানুষগুলো আছে বলে পৃথিবী আজও সুন্দর। সামিউল ইসলাম পোলাক, প্রিয় ভাইয়ার শুভকামনা। সিদ্ধার্থ দাস লিখেছেন, দুজনকেই শুভেচ্ছা। সীমা সুলতানা লিখেছেন, কি সুন্দর করে কথাগুলো বললে, তোমার কথায় তোমার সুষ্ঠু শিক্ষা সুরুচির ছাপ স্পষ্ট। ভালো শিল্পীর পাশাপাশি ভালো মানুষ না হলে এটা হয় না। লাভ ইউ সামিউল ইসলাম পোলাক। আমাকে থ্যাংক ইউ। আচ্ছা, বিলকিস ইসলাম লিখেছেন, উনি হিন্দু বলে আমাদের বাংলাদেশে এমন কোনো ভাবে দেখা হয় না, উনি বাঙালি, এটাই বড় পরিচয়। একদম অবশ্যই, সত্যি, নিঃসন্দেহে। স্বপ্নিল সজীব লিখেছেন, হোয়াট আ বিউটিফুল স্টোরিজ, ব্রাভো সামিউল ইসলাম পোলাক। Samuel Islam Polak keeping his audience immersed in spellbound. Great. Oh, he's a big time singer. I'm sure you know him. He's a big time Rabindrasangit singer. Thank you, Shopnik, for watching us. He's extremely busy with doing parties. তার মধ্যে থেকে একটু সময় বের করে দেখছি। I'm so touched.
আচ্ছা, এই সব ভালো ভালো কথা এবং ভালো ভালো আলোচনার মধ্যে আবার আমি তোমার কাছে ফিরে যাচ্ছি সামিউল। এবার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর কোনো কিছু, তোমার যেটা প্রিয়, আরেকটা আমাদেরকে একটা কবিতা শোনাও। আমার তো সবই রবীন্দ্রনাথের, সবই প্রিয়। হ্যাঁ, যাই হোক, আবার মানে আরেকটা শোনাও। আমি এই যে রবীন্দ্রনাথকে নিয়ে দেখা একটা কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথেরই রাখো। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনে কুল, আপনা মাঝারে আপনার প্রেমে তাহারও পাইনি তুল। উদয় শিখরে সূর্যের মতো আপনার প্রেম তাহারি পাইনি তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যে ওই উদার আকাশ, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশে দিন, আমি অশান্ত বিরামবিহীন। চঞ্চল অনিবার, যত দূর হেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার। বাহ, খুব সুন্দর। তোমার গলায় কিন্তু সত্যি, আমি তোমায় বলছি সামিউল, আমি তো আগেও শুনেছি, আজ লাইভেও শুনছি, যে মানে আমার নিজেকে সত্যি ধন্য লাগছে যে তুমি আমার অনুষ্ঠানে এসেছো এবং এত সুন্দর করে কবিতা পাঠ করছো। আমার খুব ভালো লাগছে যে তুমি আমি তোমাকে লাইভ শোনাতে পারছি। এরপরে নিশ্চয় মঞ্চে আমন্ত্রণ করে মানে বিশেষ অতিথি করে তারপর। এখন তো আবার একটুখানি পরিস্থিতিটাও একটু উল্টো রকম, সেই জন্য তো এখন এটাই হচ্ছে আমাদের এখন একমাত্র। উইলসন ডট মজুমদার লিখেছেন, পল্লব দা কেমন আছেন? অভিনন্দন দাদা, প্রাউড অফ ইউ দাদা। মোহাম্মদ আনামুল হাসান মাসুদ লিখেছেন, শুভকামনা আমার মুকসুদপুরের সন্তান। মুকসুদপুর হচ্ছে গোপালগঞ্জ, আমার দেশের বাড়ি, আমার দাদু বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। উইলসন ডট মজুমদার লিখেছেন, হৃদয় ছোঁয়া আবৃত্তি প্রিয় দাদা, আমার ভালোবাসা অফুরা। উইলসন ডট ইজ আ ভেরি গুড পোয়েট, ও কিন্তু একজন কবি, খুব সুন্দর লিখেন। ফাহিম সবুসাচী লিখেছেন, সামিউল ইসলাম পোল্লাক ভাইকে আমি রবীন্দ্রনাথের পাখি বলেই বিশ্বাস করি, যার কণ্ঠে থাকে সর্বদাই চিররঙে। চমন চৌধুরী লিখেছেন, বাহ। মোহাম্মদ আনামুল হাসান মাসুদ লিখেছেন, বাহ। শাশ্বতী তালুকদার লিখেছেন, অসাধারণ অসাধারণ প্রিয় সামিউল ইসলাম পোল্লাক লাফি। এই যে তুমি এত ভালোবাসা পাচ্ছ এই অল্প বয়সের মধ্যে, এটা নিয়ে তোমার কি ধারণা, কি ভাবো এটাকে নিয়ে? এটাকে নিয়ে কি চাপ মনে হয়, নাকি এটাকে নিয়ে মনে হয় যে এই মানুষের ভালোবাসাগুলো যে মানে সত্যি তোমার কাছে একটা বিরাট বড় প্রেরণা? এবং এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে মানুষের, বলো শুভদীপ? যে যখন তুমি এত ভালোবাসা পাচ্ছ মানুষের কাছ থেকে, আমি আজকে চারপাশে দেখি যে মানুষ ইজ বিং বুলিড, সাইবার ক্রাইম পর্যন্ত চলে যাচ্ছে, আই এম জাস্ট বিং লাভড। এর থেকে হাউ ফরচুনেট আই অ্যাম, তাই না? তাই তো। চাপ, ভালোবাসা কখনো চাপ হতে পারে না। না, ভালোবাসার চাপের প্রশ্নটা আমি যেটা বলছি সামিউল, সেটা হচ্ছে এই যে প্রতি মুহূর্তে তোমাকে আরো ভালো করার একটা তাগিদা বোধহয় দিচ্ছে এদের ভালোবাসাটা, যে আজকের যে অনুষ্ঠানটা আমি করলাম, এর পরের অনুষ্ঠানটা যেন আরো ভালো হয়, আরো ভালো হয়, যে একটা এক্সপেকটেশন বিল্ড আপ, এইটা হচ্ছে। হ্যাঁ, সেই ভালোর তো কোনো শেষ নেই। ওটার জন্য না একটা বন্যাদি খুব সুন্দর একটা কথা বলে যে শুধুমাত্র রবীন্দ্রনাথকে না চর্চা করলে হবে না, অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, সবসময় বলে তো ওই অধ্যয়নটা, সাধনা তো সবসময় আছে, কিন্তু এই যে ওই যে বললাম না যে আমার একটু বর্ধিত পরিবার, তো এই যে মানুষগুলো যারা লিখছেন, ভালোবাসছেন, দেখছেন, তারা কিন্তু সত্যি। এবং আমি কিন্তু সত্যি ফেসবুক লাইভ করি না শুভদীপ, মানে তুমি যদি দেখে থাকো, আমি একদমই করি না, কারণ আমার কি মনে হয় যে একটা প্রসেসড ভয়েস তো আমরা মানুষকে শোনাই, এখানে সেটা একদম ওপেন একটা ভয়েস, ওপেন ভয়েস। আর তার থেকে বড় কথা, অনেক টেকনিক্যাল, যেহেতু ওয়েবস চলে, অনেক ড্রপস করে ভয়েসেস, তারপরে মানে যেতে বড় কথা ফেসবুক কিন্তু সত্যি এই সময়কার জন্য একটি সুন্দর যুগান্তরী পদক্ষেপ। এবং এই যে যেরকম ইন্টারভিউজ দিতে পারছি, যে শুভদীপ বাসু আমার ইন্টারভিউ নিচ্ছে, তো আমি তো আচ্ছা সামিউল, এবারে একটু আমাদের একটু দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি। এবারে তোমার ভারতবর্ষ কানেক্ট নিয়ে একটুখানি কথা বলতে চাই। এই যে ভারতবর্ষে তুমি আসো এবং তুমি বিভিন্ন লোকের সাথে অনুষ্ঠান করো, বা সোশ্যাল মিডিয়াতে দেখি যে তুমি বিভিন্ন স্বনামধন্য মানুষের সাথে ছবি দিচ্ছ, দেখা করছো,
এটা কি শুধুই নেটওয়ার্ক না কাজের জন্য? কাজের জন্য, একদম কাজের জন্য। আর ওই যে বললাম যে আমাদের পরিবারের সূচনায় মানে আমার 3 পুরুষ আগে থেকেই ভারতবর্ষে প্রতিষ্ঠিত, কারণ ওখানকার হানাফি প্রেসের এডিটর যেহেতু আমার বাবা দাদু ছিলেন মৌলভী আব্দুল হাকিম, এবং উনি সাহিত্য পরিবেশরে অনেকটা প্রসারিত ছিল, তো আমাদের যোগটা সবসময়ই ছিল। কিন্তু রাইটস এর পরে যেহেতু মানে ওদেশ থেকে চলে আসা হয়, আব্বুদের এডুকেশন, তারপর আবার এখানে নতুন করে স্টার্ট করা হয়, আমাদের পরিবার গোপালগঞ্জ থেকে ফরিদপুরে চলে আসে, কিন্তু ওই একটা ওই ওই লালিত্যটা ছিল ভারতের, কলকাতার প্রতি, ভারতের কথা বলবো না, কলকাতার প্রতি। তো আব্বা সেখান থেকে আমাকে নিয়ে ওই শ্রীনিকেতনের ইসে উত্তর শিক্ষা সত্রে ভর্তি করে, কিন্তু আমি ছিলাম এক গ্রামে, ফরিদপুরে গিয়ে পড়ছি আর এক গ্রামে, সে সময় অনেক অল্প বয়স ছিল। দেন আই ডিসাইডেড টু মানে ঢাকায় চলে আসবো। দেন রাইফেলস পাবলিক ইন্টার করে ওয়েন্ট অফ টু অস্ট্রেলিয়া ফর মাই আন্ডারগ্রেড ডিগ্রি। তো ওটা তো ছিল, কিন্তু যেটা আবার নতুন করে রিভাইভ করলো, কারণ এটা হচ্ছে ইট কামস ইন চ্যাপ্টার্স। তো যখন আমি নতুন করে সার্ধশত বার্ষিকীতে 2012 সালে দুই বঙ্গ, কিন্তু দুই বাংলা না, দুটো দেশ যৌথভাবে বছর ব্যাপী অনেক রবীন্দ্রনাথের অনুষ্ঠান করেছিলেন। যেমন ওখানে উদ্বোধন করেছিলেন দিল্লিতে শ্রদ্ধেয় বন্যাদ্বীপ, এখানেও হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে উদ্বোধন করেছিলেন, স্বাগতাদ্বীপ। তো এইভাবে অনেক কালচারাল এক্সচেঞ্জ হয়েছিল। এবং আজকে যারা হয়তো খুব সুপ্রতিষ্ঠিত শিল্পী, আমাদের আই ডোন্ট নো আই এম অ্যালাউড টু সে অর নট, কিন্তু একটি মিডিয়া হাউসের কাছে সত্যি আমরা অনেক কৃতজ্ঞ, তারা মিউজিক। তারা মিউজিকের একটি আজ সকালের আমন্ত্রণে কিন্তু আজকে আমার যতটুকুই প্রচার প্রসার, তার অধিকাংশ কৃতিত্ব আমি দিব ওই তারা মিউজিককে। তো আমরা কিন্তু একটা গ্রুপ অফ পিপুল বড় হয়েছে ওখান থেকে। সচিব বলেন, ইমন বলেন, আমাদের অদিতি দি বলেন বা জয়তী দি বলেন, আমাদের কিন্তু প্রচার প্রসার ওই তারা মিউজিক থেকেই। প্রিয়ঙ্গদা, যারা আজকাল কাজ করছে এই সারেগামা থেকে, হয়তো এখন অনেকে আসছে যারা প্লেব্যাক করছে, কিন্তু আমরা একটা গ্রুপ অফ পিপল ছিলাম যারা ইয়াংদেরকে খুব সুন্দর করে, সৌগত পুরকায়স্থ, মিল্টন দা, চন্দন দা, নিপাতি, ওনারা খুব সুন্দর করে আমাদেরকে পরিবেশিত করেছিল। এবং ওটা সত্যি দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল। তো আমি সত্যি কৃতজ্ঞ যে আমাকে ঘরে ঘরে সত্যি জনপ্রিয় করেছে তারা মিউজিক। এবং ওই সম্পর্কগুলো কিন্তু এখনো ঠিক সেরকমই রয়েছে। এখন যদি আমি খুব নাম করে বলি, ইমন চক্রবর্তী ইজ দ্য আলটিমেট সুপারস্টার। বাট আমি ইমনকে দেখেছি 2012 সাল থেকে, when she just completed her masters রবীন্দ্র ভারতী থেকে। এবং আইসিসিআর এর সাথে আমাদের যে সম্পৃক্ততা, আইসিসিআর এর মাধ্যমে বহু ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে ভারত সরকারের বৃত্তি নিয়ে ওখানে পড়তে যান। তো তাদের সাথে ওরকম যেতাম যখন কলকাতাতে, শোজ, একসাথে বসে থাকা, খাওয়া, আড্ডা, সেই ধর্মতলায় আড্ডা দেওয়া, তো করে করে ওই সম্পর্কে এখন নাও দে বিকাম স্টার্স, হয়তো মেবি দেখে মনে হয়, বাট উই জাস্ট রিমেইন দ্য সেম। আচ্ছা, ভারতবর্ষে যে রিসেন্টলি তুমি কদিন আগে ঘুরে গেলে, ঠিক আছে, এবং তুমি প্রসার ভারতীর একটা অনুষ্ঠান করলে, এবং যেটা সবচেয়ে মজার বিষয় এই অনুষ্ঠানটি হলো দুর্গা পুজোকে কেন্দ্র করে বা মহালয়াকে কেন্দ্র করে, এবং সেটা হচ্ছে যে ইংরেজিতে তুমি রিসাইট করলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, যেটা মানে আমাদের প্রতিটা বাঙালি, প্রতিটা হিন্দু বাঙালির কাছে এটা একটা সাংঘাতিক ভাবে একটা ইমোশনের জায়গা, যেখানে মানে যেটা একটা বিরাট বড় ইমোশনের জায়গা। এবং তুমি যদি সেটাকে পারফর্ম করো, এমনকি তুমি জানবে হয়তো যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই অনুষ্ঠানটা একবার উত্তম কুমারও রিপ্লেস করেছিলেন এক বছর, এবং সেই জিনিসটা কিন্তু মানে উনি অত বড় সুপারস্টার, অত বড় মানে এত বড় মাপের একজন শিল্পী হওয়া সত্ত্বেও কিন্তু এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীটাকে কিন্তু রিপ্লেস করতে পারা যায়নি। আবার আকাশবাণী ফেরত আসে সেই পুরনো অনুষ্ঠানটা নিয়ে। তো যখন তুমি এই কাজটা করলে সামিউল, এটারই ইংরেজি ট্রান্সলেশন করলে, আমি শুনিনি, এখন শুনবো তো বটেই একটুখানি, কিন্তু সেটা হলো আমার প্রচন্ড লোভ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে একটা সাংঘাতিক লোকের সাংঘাতিক কাজ, মানে আর তুমি তো স্পেশালি নিজে একজন ইলোকিউশনিস্ট, নিজে একজন বাচিক শিল্পী, তুমি খুব ভালো করেই জানো যে এই জিনিসটা কি মাহাত্ম্য। মানে আমি কিন্তু কোনো রিলিজিয়ান, দুর্গা এইসব নিয়ে বলছি না, একটা কাজ। এই যে মহিষাসুর যুগে যুগে চলে আসছে, মানে জেনারেশন আফটার জেনারেশন একই জিনিস শুনে যাচ্ছে প্রতি বছর। এই যে একটা মারাত্মক লেভেলের বাচিক শিল্প, এইটার সম্বন্ধে তোমার কি ধারণা? এবং যখন তুমি এই অনুষ্ঠানটি করলে প্রসার ভারতীর সাথে, যে ইংরেজি
ট্রান্সলেশনটা যখন তুমি পড়লে তখন তোমার কি মনে হয়েছিল, এবং তুমি আমাদের একটুখানি শোনাও। আর মানে তুমি যদি পারো আমার একটু বাংলাটা, মানে আই মিন দা অরিজিনাল, আর তার পরিপ্রেক্ষিতে তোমার ইংলিশ ট্রান্সলেশনটা যদি একটু আমাকে শোনাও না, বা আমাদের সকলকে শোনাও, আমার মনে হয় খুব ভালো লাগবে। তুমি একটু প্রথমে বলো যে তোমার মনের ফিলিং কি হয়েছিল যখন তোমাকে মহিষাসুর মর্দিনীর মতন একটা আইকনিক অনুষ্ঠানকে তোমাকে আবার রিপ্রেজেন্ট করতে হয়েছিল, আবার ইংরেজিতে। কি ভেবেছিলে, কি প্রিপারেশন ছিল তোমার? তো তুমি আমাকে ফুল স্ক্রিনে দিও, আমি তোমাকেই বলি। হ্যাঁ, কিছু কাল্ট ক্লাসিক থাকে, আমি তোমার ফেস দেখি, একা একা কথা বলতে গেলে আই গেট লস্ট। আচ্ছা ঠিক আছে, বলো। যখন তুমি একটা কাল্ট ক্লাসিককে টাচ করতেছো, সো অনেক কিছু চলে আসে, অনেক কিছু। নিশ্চয়ই। তো তখন না মানে এবং সংশয়, ভয়, এই ওই সব কিছু চলে আসে। কিন্তু মা দুর্গা's homecoming has always symbolized for me a time of triumph, of good over odd, a time of triumph, of good over odd, of courage over fear, and of love over hatred. So no matter what I am doing, হ্যাঁ, সো আমি ওই যে যদি স্ত্রী শক্তিকে যদি রিপ্রেজেন্ট করতে পারি, এবং একটি এইরকম একটা মানে অবিস্মরণীয় ঘটনা, মানুষটিকে বধ করা অসম্ভব, সেই মানুষটিকে একটা স্ত্রী শক্তি এসে বধ করছে। এবং এই যে যে কাহিনী, এবং মহালয়া ইজ নট অল অ্যাবাউট দুর্গাপুর মানে মহিষাসুর মূর্তি। মহালয়াটা পিতৃতর্পণ করা হয়, এবং এই যে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু, এবং এটি নিয়ে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি তোমাকে একটা কথা বলছি সামিউল, সরি তোমায় ডিস্টার্ব করলাম। এই যে তুমি জিনিসটা বললে, এটা কিন্তু আমি তোমায় বলছি অনেক হিন্দু বাঙালি তোমার বয়সী ছেলেরাও হয়তো এই ডিফারেন্সটা জানে না। মানে আমি এখন তো দেখছি যে হোয়াটসঅ্যাপে শুভ মহালয়া করে মানে মানে ছেয়ে গেছে, তার আবার অনেকগুলো অনেক ভার্সনস আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু মহালয়া যে দুর্গার হোমকামিং ইজ ওয়ান অ্যাসপেক্ট, কিন্তু মহালয়া বা মহতালয় যে কথাটা, যেখানে আমরা এই পিতৃতর্পণের কথাটা, এবং এর পেছনে যা ঘটনা আছে যে সোলস আর কামিং ব্যাক টু আর্থ, তো এই সমস্ত এই জিনিসটা আমি আমার ধারণা মানে হিন্দু বাঙালি ছেলেরাও জানে কিনা আমার খুব ডাউট আছে। বাট তুমি যেটা জানো এটা মানে বোঝায় যে মানে অফকোর্স তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তোমার বেড়ে ওঠার একটা অসাধারণ অফকোর্স প্রকাশ। আবারও অধ্যয়ন। তো সেই সবকিছু, এবং আরেকটা যেটা বলতেছিলাম যে বাসন্তী দুর্গোৎসব যেটা হয়, সেটা কিন্তু সত্যিকার অর্থে দুর্গা পূজার একটা তিথি। আমরা অকাল বোধন করি, এবং অকাল বোধন করা হয়েছিল শ্রীরামকৃষ্ণ করেছিলেন যখন শ্রীরাম করেছিলেন যখন ওই মানে লঙ্কা মানে যাই হোক ওই রামায়ণের ওই অ্যাসপেক্ট থেকে করা। সো এইখানে যখন আমাদের স্ক্রিপ্টটা করা হলো, এবং সত্যিকার অর্থে আমি ধন্যবাদ দিতে চাই ভারতীয় সংস্কৃত মন্ত্রণালয়কে এবং সাংস্কৃতিক মন্ত্রী শ্রী জি কিষেন রেড্ডি জিকে, যে এবং এটা হয়েছিল আজাদি কি অমৃত মহোৎসব সেলিব্রেশনের আন্ডারে। কারণ 75 বছরের হিউজ সেলিব্রেশন চলছে, তো সো দেয়ার ইজ সো মাচ লট ছোট 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 অনেক কিছু হচ্ছে, যেটা হয়তো সামগ্রিক ভারতীয় ভাবে, এবং এটা কিন্তু শুধুমাত্র পশ্চিম রাজ্য সরকারের না, এটা একদম ভারত সরকারের। এবং আমি এই সুযোগেই আমাদের ভারতীয় হাইকমিশন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে সত্যি আমার কৃতজ্ঞতা জানাই, যে আমাদেরকে এবং স্বপ্নীল সজীব একটা বিশাল মানে একটা অনেকগুলো গান করেছেন, কীর্তন, তো ওনাকেও ধন্যবাদ, যে খুব সুন্দর হয়েছে। কিন্তু যেটা বলছিলাম যে এই অকাল বোধনে খুব সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, এবং সেই স্ক্রিপ্টটা কারা কি করেছে জানি না, বিকজ দেয়ার ইজ এ টাইম ফ্রেম, আমার পৌঁছাতে একটু লেট হয়েছে, এবং দেয়ার ইজ এ হোম কামিং ব্যাক, কোভিড টেস্ট, ওখানে গিয়ে থাকা, তারপরে একদিন কোভিড টেস্টের পর দেন আবার বের হওয়া, 9টা 5টা রিহার্সেল, দেয়ার ওয়াজ এ প্রম্পটার, হ্যাঁ, যারা ইংরেজি শিখিয়েছেন, এন্ড হি ওয়াজ ইংলিশ এবং আমি বাংলা, আমার অ্যাকসেন্ট একদমই বাঙালি, সো দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন। সো ওই করতে করতে গিয়ে না ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে রেকর্ডটা, ওনার যে উচ্চারণগুলো, যে স্তোত্র পাঠগুলো, বা যে উনি যে বর্ণনাগুলো করেছিলেন, সেটা মহিষাসুর মর্দিনীর যে বর্ণনাগুলো করেছিল ওটা ছিল, কিন্তু টু রিচ আউট দ্য গ্লোবাল অডিয়েন্স, হ্যাঁ, শ্রী চণ্ডীপাঠ তো ছিল, তারপরে যে বাংলাগুলো যেগুলো পড়েছেন, যে আশ্বিনে শারদ প্রাতে, এবং ওগুলো থেকে না মানে
খুব সুন্দর করে কম্পাইল করা হয়েছে। আমিও ফাইনাল প্রোডাকশন শুনে আসতে পারিনি, যেহেতু 6 তারিখে ছিল আমাদের জাতীয় শো ছিল এখানে, সেখানে চলে আসতে হচ্ছে। তো সেই কারণে একটা এমন একটা প্রোডাকশন তৈরি করা হয়েছে টু রিচ আউট দ্য গ্লোবাল অডিয়েন্সেস। এবং ভারতের কলকাতার আকাশবাণী যে মহিষাসুর মর্দিনী ব্রডকাস্ট হয়, সেটা কিন্তু হয়তো দক্ষিণের একটা ভারতের মানুষজন সেটা হয়তো শুনে বুঝতে পারছে না, কারণ বাংলায় গান হচ্ছে, বাংলায় উচ্চারণ হচ্ছে। তো সেই কারণে তো গ্লোবাল অ্যাপিলের জন্য, এবং যেহেতু আজাদিকে অমৃত মহোৎসব চলছে, তো অনেক দেশের মানুষকে, অনেক দেশের শিল্পীদেরকে একটা সমবেত সম্মিলিত প্রোডাকশন। এবং ওটা যদি ইংরেজি অনুবাদ বলতে দেওয়া আমার কাছে নেই, বিকজ আমাকে প্রম্পটার দেওয়া হয়েছে এবং ওটার উপরে রিহার্সাল হয়েছে, বাট দ্য প্রসেস ওয়াজ সো গুড। আই লার্নড আ লট, যেটা আমি বলবো যে, এবং এতগুলো মানুষ যখন আসছে, বিভিন্ন দেশের মানুষের বাসায় বিভিন্ন ভাষায় বলছে, এবং একটা স্পেসিফিক হয়তো শ্রীলঙ্কার ইন্ডিয়ান হাই কমিশনে থাকার হচ্ছে পডকাস্টে হয়তো নেক্সট রিলিজ করবে, যেহেতু এখন অডিও স্টোরিজ হয়, দে হ্যাভ দেয়ার ওন প্ল্যানস, মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। তো আমি খুব লাকি যে আমি টু বিকাম আ ভয়েস অফ ইন্ডিয়া। সো সেই জায়গা থেকে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং তার সাথে আমি বলবো, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম ডুইং সামথিং লাইক দিস। আমি এটাকে একদমই বলবো না দ্যাট ইটস এ মুভমেন্ট অর সামথিং লাইক দিস, আই এম ডুইং সামথিং এক্সট্রাঅর্ডিনারি। I don't want to load it like this way, কারণ আমি লন্ডনের ব্র্যাডিয়ার্ড সেন্টারেও পারফর্ম করেছি, আমি নবদ্বীপের ভজন মন্দিরেও পারফর্ম করেছি, এবং বিশ্বাস করতে পারবা না, ওখানে তো শুধুমাত্র কীর্তন হয়, ওখানকার যিনি ঋষি, তিনি আমাকে ফোন, মানে কোথা থেকে এটা নাম্বার জোগাড় করে, সে সময় হোয়াটসঅ্যাপ এগুলো ছিল না, তো নাম্বার জোগাড় করে টেলিফোন করে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। এবং আমি একটা বাংলাদেশি মুসলিম ছেলে, আমাকে ভজন মন্দিরে, নবদ্বীপের ভজন মন্দিরে নিয়ে, ওখানে আমি ভানু সিংহ ঠাকুরের পদাবলী পড়েছিলাম, তার সাথে কীর্তন হয়েছে। বেলুর মঠে আমি পারফর্ম করেছি, স্বামী বিবেকানন্দের ইস্যু করেছি। আই এম সো গ্রেটফুল টু কলকাতা। এবং এই যে তোমার কথাগুলো শুনে আমরা তাই ভাবছি যে এই যে আমরা এত লড়াই করি এই যে ধর্ম নিয়ে, ধর্ম আমি শুধু হিন্দু মুসলমান বলছি না, আমাদের সমস্ত ধর্মের সাথে এক একটা ধর্মের লড়াই, মানে এই খ্রিস্টান ও মুসলিম ও শিখ ও বা হিন্দু, এই কিন্তু সত্যি দেখো তুমি তোমার মতন যে একজন ছেলে যে এতগুলো কাজ করেছো, এবং তুমি আসছো কিন্তু কমপ্লিটলি ফ্রম আ কমপ্লিট অর্থোডক্স মুসলিম ব্যাকগ্রাউন্ড, কিন্তু তবুও তোমার মধ্যে যে কমিউনাল ফিলিংটা নেই, আমার মনে হয় এইটা একটা সাংঘাতিক উদাহরণ হতে পারে যে কোনো মানুষের কাছে, যে আমি আমার ধর্মকে কেন ভালোবাসবো না, নিশ্চয়ই ভালোবাসবো, আমার ধর্ম হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি অন্য ধর্মকেও অ্যাপ্রিসিয়েট করতে পারছি, এইটা কিন্তু একটা সত্যি খুব খুব বড় দিক সামিউল। তো সামিউল, আর কথা মানে শুনে আমি আর মানে ধৈর্য রাখতে পারছি না তোমার কাছ থেকে এই ইংরেজি অনুবাদটা একটু শোনার জন্য। ইংরেজি অনুবাদটা করো। আমার কাছে আসলে তো ইটা নাই, তবে আমি কিছু চণ্ডী পাঠ যদি যতটুকু মনে আছে বা কিছু, আমি চণ্ডী পাঠ করেছিলাম, আমি তোমাকে ওই শ্রীচণ্ডী পাঠ থেকে একটু শুনিয়ে দিচ্ছি। বাবা, শ্রীচণ্ডী পাঠ সামিউল ইসলাম পোলাকের মুখে তো মানে শুনতেই হবে আর কি। আমি এবারে তোমাকে একটু সোলোতে নিচ্ছি, বিকজ আমি তোমায় খুব ভালো করে দেখতে চাই। আচ্ছা, মৈকটবধ শ্লোক ৭৭ থেকে ৮৩ পর্যন্ত আমি ওখানে পড়েছিলাম, ওখান থেকে দুটো শ্লোক আমি পড়ে শোনাচ্ছি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকারঃ স্বারতমিকা শুধা তমক্ষ্বরে নিত্যে ত্রিধা মত্রত্মিকা স্থিতা মহাবিদ্যা মহামায়া মহামোহা মহাস্মৃতি মহামোহা চ্বা ভবতি মহাদেবী মহাসুরী। জাস্ট অসাধারণ, অসাধারণ সামিউল। আমাকেও তুমি যদি এর মানে জিজ্ঞেস করো আমি জানি না, কিন্তু অসাধারণ। তুমি কি মানেটা জানো? হ্যাঁ জানি। তোমাকে আমাকে এই শ্রীচণ্ডী পাঠটা তো, যেহেতু চণ্ডী আমার বাড়িতেই আছে, তো আমি মানেটা জানি, এটা বলে দিচ্ছি। একটা মিনিট। একটা হচ্ছে যেটা আমি পড়লাম, যে তং স্বাহা তং স্বধা
तंहि वषट्कारः स्वारात्मिका शुधा तमेश्वरे নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এর অর্থ হচ্ছে নিত্যে অক্ষরে আপনি দেবোদ্দেশে হবির দানের স্বাহা মন্ত্রা রূপা, আপনি পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্য দানের স্বাধা মন্ত্র রূপা, আপনি দেবাবাহনের বশট মন্ত্র স্বরূপা ও উদ্যত্ত দীপা, আপনি অমৃত রূপা ও ওম ত্রিধরে মাত্রা রূপে অবস্থিতা প্রণব রূপা। তারপরে যেটা বলছে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ্বা ভবতি মহাদেবী মহাসুরী, অর্থাৎ আপনি মহাবাক্য লক্ষণা ব্রহ্মবিদ্যা ও সংস্কৃতি কর্তী মহামায়া, আপনি মহতি মেধা বা ধারণা, মহতি স্মৃতি ও মহামোহ, আপনি মহতি দেবশক্তি এবং মহতি অসুর শক্তি। খুব সুন্দর। এবং এই এগুলোরও আবার ইংরেজি ট্রান্সলেশনস করে পড়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে এই শ্রী শক্তি দুর্গা রিসাইডস ইন আওয়ার হার্ট অ্যান্ড শি এমবডিং শক্তি দ্যাট সো রিচলি শি রিপ্রেজেন্টস, ইউ নো। 10টা হাত দিয়ে রাখলেই না মানে উই টেন্ড টু মানে টু গ্লোরিফাই গডেস লাইক ওইটা শি হ্যাজ 10 হ্যান্ডস এন্ড অল। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা নারীর মধ্যেই কিন্তু, এবং নারী পুরুষ অ্যান্ড্রোজেনাস ভাবেই আমি বলি, সবার মধ্যেই কিন্তু এই স্ত্রী শক্তি আছে, সে দশভুজা সবকিছু করতে সম্ভব। ইফ ইউ হ্যাভ দ্যাট কারেজ টু উইন সামথিং, কনভিকশন, পাওয়ার, এই ভার্চুস গুলো সত্যিই দরকার। ওই 10টা মাথা মানে কিন্তু না, রাবণের 10 মাথার শক্তি তার এক মাথার মধ্যে ছিল এবং তাকেও কিন্তু বধ হতে হয়েছে। তো এই সিম্বলস গুলো, এই প্রতীকী জিনিসগুলোকে মানুষকে বুঝতে হবে। প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা ঘটনারই কিন্তু একটা ওই যে মোরাল থাকে। আমাদের ছোটবেলায় যেমন আমাদের প্রাইমারি স্কুলে যে ছোট ছোট বাঘ বাঘ বলে চিল্লাতো, তারপর একদিন বাঘ সত্যি বাঘ আসছে, সেদিন আর লোক তাকে আসেনি, তারপর একটা মোরাল থাকতো না এরকম। তো প্রত্যেকটা মোরাল থাকে আমাদের সত্যি এই জিনিসগুলো। এবং আর একটা জিনিস আমি সত্যিই বলতে চাই, তোমার পূজার ছলে তোমায় যে ভুলে থাকি, এই যে রবীন্দ্রনাথ বলছে তো ওই যে কোনটা বেল পাতা দিলাম, কোনটা কোন মুসলিম ছেলেকে দিয়ে পড়াইলাম কিনা, এগুলোকে না দেখে ভক্তি শ্রদ্ধা করে যদি মায়ের, এবং মায়ের আরাধনার কোনো ধর্ম হয় কি এটা কোনো কথা? মা তো মাই, পৃথিবীর সবকিছু একদিকে, মা আর একদিকে। আর আমাদের মতো কারা এত গর্ব করে মায়ের এত মানে আরাধনা করে বলো তো শুভদীপ? আমি তো দেখিনি কাউকে। ঠিকই তাই, একদম একদম একদম। আবার একটু দেখে নি, তোমার অনেক কিছু আসছে, সো কমেন্টস তো আছেই অনেক। উইলসন ডট মজুমদার বলেছে দাদা আমার বাড়িও গোপালগঞ্জ। মোহাম্মদ আনামুল হাসান মাসুদ বলেছেন আমার মামা। শিখ খান্দাকার বলেছেন সবসময় শুভকামনা থাকবে পোলাপ। তামান্না প্রমি বলছেন মাচ লাভ ফর সামিউল ইসলাম পোলাপ ভাইয়া। মোহাম্মদ আনামুল হাসান লিখেছেন মুকসুদপুর একটা সাহিত্য কেন্দ্র করার জন্য অনুরোধ থাকলো। আর সুইট লিখেছেন শুভ কামনা অবিরাম। মিস সুমি বলেছেন শুভ কামনা রইল আমার ভাইয়ার জন্য। জামান চৌধুরী অনেক কিছু জানলাম পোলাপ, সো ইমপ্রেসড। উইলসন ডট মজুমদার আপনার জানার জন্য শুধু ইচ্ছা শক্তিটাই আসল শুভদীপ দাদা, যারা যাহার আগ্রহটা পোলাপ দাদার ভিতর প্রগাঢ় ভাবে প্রকাশ পায় প্রতিটি কথায়। মধুরিমা কর, বাহ দারুণ হয়েছে, খুব ভালো লাগছে তোমার কবিতাটা, মানে তোমার ওই এটা মানে চণ্ডী পাঠটা। সত্যজিৎ বিশ্বাস প্রিয় শিল্পীকে দেখে খুব প্রিয় শিল্পীকে দেখে প্রিয় কণ্ঠকে শুনে আমার দুই বাংলার গৌরব বন্ধু পোলাপ। সত্যজিৎ তোমাকে ধন্যবাদ, ওর দুটো সিডি রিলিজ করলো রাগা মিউজিক থেকে, কংগ্রাচুলেশন সো মাচ। আচ্ছা কংগ্রাচুলেশন সত্যজিৎ। সুমসুম চৌধুরী বলেছেন আমার ভাই। আর প্রিন্স হাসান সেমন বলেছেন খালি এনজয়। শামসুন চৌধুরী হচ্ছে আমার বোন, উনি ইউএসএ তে থাকে। এবং বিশ্বাস করবে না শুভদীপ, পারভিন আপা এবং আবু রুমি ভাই, উনি এবং ওনার হাজবেন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বলে একটা অর্গানাইজেশন আছে ওনাদের, এবং বাংলাদেশের শিল্পীদের এবং বাঙালি শিল্পীদের যে কি পৃষ্ঠপোষকতা করেন মানে ভাবার রহিত। মানে প্রতিটি উৎসব ওনারা এমন ভাবে উদযাপন করে, ইফ ইউ মিট দিস কাপল ইউ উইল বি অ্যামেজড। এবং ওনাদেরও এই যে অদ্ভুত একটা দৈব শক্তি আছে মানুষকে আপন করে নেবার।
থ্যাংক ইউ শামসুন আপা, আপনি দেখছেন, আমি সত্যি খুব মানে কি বলে সম্মানিত যে সময় বের করে আপনি দেখতে পাচ্ছেন। সেটাই। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি সামিউল। দেখতে দেখতে যে এত তাড়াতাড়ি একটা সময়টা কেটে গেল, মানে মনেই হচ্ছে এই তো যা শুরু হলো এবং কথার তো কোনো শেষ নেই। তো আমরা শেষ অধ্যায়ে যাওয়ার আগে আমি জাস্ট একটু সব দর্শককে আরেকবার একটু বলে দিই। আমি শুভদীপ বসু, টকাথন উইথ শুভদীপ বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। ওই চ্যানেলটি বেসিক্যালি একটি সেলিব্রিটি চ্যাট শো, যেখানে সামিউলের মতন অনেক সেলিব্রিটি আছে এবং হ্যাঁ, মানে ভারতবর্ষের অনেক সেলিব্রিটি এসছে। সামিউল এই প্রথম যে বাংলাদেশ থেকে আমার এখানে এলো এবং আমি সত্যি আপ্লুত তার জন্য। তো এরকম যদি এরকম প্রতিভাবান মানুষ, সেলিব্রিটি বলতে কিন্তু আমার কাছে শুধুমাত্র ফিল্ম স্টার্স বা মিউজিক ডিরেক্টরস বা মিউজিক সিঙ্গার্স তা নয়। সেলিব্রিটি হচ্ছে যে মানুষটা তার নিজের জীবনটাকে কোনোভাবে আলাদাভাবে সেলিব্রেট করে। এই যে সামিউল এমন একজন মানুষ যে বড় হলো বাংলাদেশের একটা অর্থোডক্স মুসলিম পরিবারে, অথচ কাজ করলো চণ্ডীপাঠের মতন বা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার নিজের জীবন উৎসর্গ করলো। এটাই আমাদের কাছে একটা খুব বড় শিক্ষা, তাই নয় কি? আজকের যেখানে দাঁড়িয়ে আমরা সারাক্ষণ যুদ্ধ চুল ছেঁড়াছেড়ি করে চলেছি, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার তো মনে হয় সামিউল বলে না, সামিউলের মতন সমস্ত মানুষরাই একটা ব্রিজ, যারা আমাদের এই দুটো দেশকে কোথাও না কোথাও সামঞ্জস্যতাটা বজায় রাখার চেষ্টা করছে। তো সেটা একটা খুব বড় ব্যাপার। এরাই আমার কাছে সেলিব্রিটি, এরাই আসল অর্থে সেলিব্রিটি বা যারা সেলিব্রাল। তো আমার এরকম অনেক মানুষ এসেছেন আমার অনুষ্ঠানে, টকাথন উইথ শুভদীপ, সেটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং তাহলে আমার মতন যারা চেষ্টা করছি এই ফিল্ডটাতে একটু কিছু করার, তাহলে আমরা একটুখানি বাধিত হই। তো এবারে আসছি আবার সামিউলের কাছে। সামিউল, আমি তোমার কাছে এবারে আমার শেষ অনুরোধ, অনুষ্ঠানটা শুরু তুমি করেছিলে একটা কবিতা দিয়ে, এবার অনুষ্ঠানটা শেষ করার দায়িত্বটা আমি তোমাকে দিলাম। সামিউল, তুমি কি করতে চাও অনুষ্ঠানটাকে শেষ করতে, পুজোর আড্ডার কথা মাথায় রেখে? তুমি আমাদের রবীন্দ্রনাথ শোনালে, তুমি আমাদের চণ্ডীপাঠ শোনালে, এবারে শেষে তোমার মন থেকে তুমি কোন জিনিসটা দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করতে চাও, যেখানে তোমার অগণিত প্রচুর শ্রোতা বন্ধু, প্রচুর শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে, এবং অবশ্যই টকাথন উইথ শুভদীপের দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য? আর এই অনুষ্ঠানটা আপনারা সকলেই আবার আমার টকাথন উইথ শুভদীপের ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, ইউটিউবের ফর্ম। তো সামিউল, তোমার কাছে। আমি প্রথমত শুভদীপ, আমি কৃতজ্ঞ। আমি তোমাকে না দেখলে একদম কথা বলতে পারতেছি না, একা আমার মনে হচ্ছে আয়নাতে বসে আছি। প্লিজ কাম ব্যাক। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আমাকে আজকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আর সত্যি তোমার মতো মানুষদেরকে সাথে যখন কথা বলতে পারি তখন না নিজেকে অনেকটা অনুপ্রাণিত মনে হয়। কারণ কি, এত সুন্দর জীবন বোধ একজন, এবং আমরা তো যাপিত জীবনে এক ধরনের কাজ বাজে এনগেজ থাকি, তারপর আবার যখন এরকম আসি এবং যদি দেখি যে তোমার মতো মানুষেরা আমাদেরকে সমাদর করছে, তখন না কোথাও গিয়ে মনে হয় যে না, উই আর ওয়ার্থি অফ সামথিং। এক, আর দ্বিতীয়ত দুর্গাপূজার আজকে যেহেতু চতুর্থী চলছে, আনন্দ তো শুরু হয়ে গেছে কলকাতাতে, বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের দুর্গোৎসব নিয়ে আমি একটু বলতে চাই, যেহেতু আমার মা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন, উনি পৌরসভার কমিশনার ছিলেন। আমি ছোটবেলা থেকেই এই সম্প্রীতিটা না দেখে বড় হয়েছে। মা সবসময় মণ্ডপ পরিদর্শনে যেতেন। আমার বাসার পাশেই মিহির নানারা থাকতেন, উনরা ব্রাহ্মণ, এবং তার পাশে আমরা থাকতাম, তার পাশেই আর একটা পাশে মুসলিম ফ্যামিলি। সো আমি সারা জীবন শুনেছি একসাথে আজান হচ্ছে এবং উলুধ্বনি হচ্ছে। মিহির নানার বাসায় এক ধরনের সংস্কৃতি, আমাদের বাসায় উই হ্যাভ দিস হারমোনি। সো আমার কোনোদিন হয় না বাংলাদেশে যদি একটা দুইটা ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনাকে আমরা যদি সত্যি এদিক ওদিক করে দেই, দুর্গাপূজা কিন্তু একদমই সার্বজনীন, এবং একটি উৎসব তখনই সার্বজনীন হয় যখন সব ধরনের মানুষেরা তাতে একাত্মা হয়। ওই যে বললাম না, ভজন মন্দিরে যখন আমি পারফরমেন্স করে আসলাম, একদম 50 থেকে 60 বছরের বিধবা, হয়তো ছোটবেলায় বিধবা হয়ে গেছে, ওখানেই আছে। সে ধরে এসে একদম পরনে মলিন বস্ত্র, হাতটা ধরে একদম চোখ দিয়ে পানি পড়ছে এবং বলছে যে বাবা খুব সুন্দর করলি রে, ভাল লাগলো। তো আমি রয়্যাল অ্যালবার্ট হলে গিয়ে পারফর্ম করে আসতে পারি, কিন্তু ওই ওই যে ভালোবাসা, ওটা আমি ওই বিদেশে গিয়ে পাবো না। সবকিছু এখানে সার্বজনীন। দুর্গোৎসব তখনই সার্বজনীন হয় যখন আমরা
সবাই মিলে সেটাকে উৎসবটাকে আনন্দটাকে ভাগ করে নিই। ঈদও যেরকম, পয়লা বৈশাখও সেরকম। এবং সবসময় মনে রাখবেন যে ধর্মটা হচ্ছে আপনার ব্যক্তিগত চর্চা, অনুশাসন, মূল্যবোধ এবং আপনার জীবনকে একটা দর্শন দেয়। ধর্মটা সত্যিই খুব জরুরি এবং সেই প্র্যাকটিসটা করবেন, মানুষকে আবাহনও করবেন ধর্মের জন্য, কিন্তু অন্যের ধর্মকে আঘাত করে নয়। অজাত শত্রু হয়ে কোনো লাভ নেই। এরকম অনেক শ্রীমতী আছে যারা, এবং রবীন্দ্রনাথের নদীর পূজা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যে যারা সত্যিকারের ধার্মিক হয় তারা হয় অকুতভয়। ধর্মের জন্য না, মানে আমাদের ওই নতজানু হওয়াটা না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ধর্মটা একদমই ব্যক্তিগত মানে জায়গা, সেইখানে অন্য কোনো কিছুর কিন্তু কর্মটা করে যাবেন, দেখবেন যে ধর্ম আপনাকে এমনিই বর্ধিত করছে। আমি আর কথা না বাড়াই, শুভদীপ, আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু করে নেবেন। এবং আমি তো এখানে খুবই নগণ্য, অনেক ভালো ভালো মানুষের কথা শুনতে পারবেন, তাদের জীবন দর্শন দেখতে পারবেন এবং শুভদীপকে জানতে পারবেন। হি ইজ আ টাফ ম্যান টু টক টু, সিরিয়াসলি। এই মানুষকে দেখে যত সহজ সরল মনে হয় তা না। এই যে ধরনের প্রশ্ন করে, আমি তো ভয়ে তাকে সারেন্ডার করে দিয়েছি আগে, যে প্লিজ ডোন্ট পুট মি ইন স্যুপ। এটা হচ্ছে, আমি একটা শেষ কবিতা পড়তে চাই। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, টু বি কন্টেন্ট, কাজ করে যাবেন, কোনো ফলের আশা করবেন না। কারণ ফল কি, ভগবদ গীতা হয়তো আমার মনে নেই, কিন্তু ওরকম ফল কি চিন্তা মাতকার। আর একটা জিনিস কি, কৃতজ্ঞ থাকা। এই পৃথিবী আপনাকে সবকিছু দিচ্ছে, আপনি এই পৃথিবীর বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসছেন না, এই পৃথিবীতেই থাকছেন, সবকিছু পৃথিবীর উপভোগ করছেন। পৃথিবীর কাছে কৃতজ্ঞ থাকুন এবং মানুষকে ভালোবাসুন, ভালোবাসলে ভালোবাসা পাবেন। আর একটি জিনিস আমি সবসময় বলতে চাই শুভদীপ, যে আমার কাছে ভারতের প্রতি অনেক কৃতজ্ঞতা। সত্যি আমাকে যেভাবে আপন করে নিয়েছে ভারতবর্ষ, আমি সত্যি কৃতজ্ঞ এই দেশটির কাছে। আমার জন্য সবাই প্রার্থনা করবেন এবং আপনাদের দুর্গোৎসব আনন্দের একটা ছোট্ট কবিতা দিয়ে আমি শেষ করছি। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা ধরিত্রীরে, আজই ভারতের মহামানবের সাগর। ধন্যবাদ, শুভরাত্রি। খুব সুন্দর, শুভরাত্রি। খুব ভালো লাগলো সামু, তোমাকে আরো আবার তোমার সাথে কোনো একটা অনুষ্ঠান আবার নিশ্চয়ই আমরা করবো। তুমি ভালো থেকো, তোমার পথ আরো মসৃণ হোক, তুমি আরো অনেক নাম করো, এই সমস্ত শুভকামনার সাথে আজকে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।